ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিইসি। জানুয়ারির মধ্যেই বিনামূল্যের বই পাবে শিক্ষার্থীরা, চট্টগ্রামে গণশিক্ষা উপদেষ্টা। নির্মাণের ৩ বছরের মাথায় মডেল মসজিদে ফাটল, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অনেক সুপারিশ সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর সংলাপে একথা বলেন সিইসি। সুপারিশ অনেক দেয়া যায়, কিন্তু বাস্তবায়ন সহজ নয় মন্তব্য করে নাসির উদ্দিন বলেন, আইনি বাধা দূর এবং রাজনৈতিক দলের নিবন্ধন দ্রুত হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়ে সিইসি বলেন, ৬৬,৮০০ জনবল কাজ করছেন ভোটার তালিকা হালনাগাদে। তবে ভোটার তালিকা তৈরির পর নিয়ন্ত্রণ অন্য কারো কাছে থাকলে কাজে নিয়ন্ত্রণ থাকবে না বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা যে ইলেকশনটা করব, এই আইন কানুন বিধিবিধান কিন্তু এখনও চূড়ান্ত অবস্থায় নাই, কারণ রিফর্মস কমিশনের রিপোর্টগুলো আসা শুরু করেছে। এখন এদের মধ্যে কতটুকু গ্রহণযোগ্য হয়, কতটুকু ইনকর্পোরেট করতে হবে, বিভিন্ন বিধিবিধানের মধ্যে ইনকর্পোরেট করতে হবে, এটা আমরা উই আর নট স্টিল শিওর অ্যাবাউট ইট। অনেক সুপারিশ দিয়েছেন, তো সব সুপারিশ খারাপ বা সব সুপারিশ ভালো, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য এটা বলতে পারছি না। জানুয়ারি মাসের মধ্যে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যের সরকারি বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় উপদেষ্টা আরও জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আসতে হবে, অন্যথায় তারা পাঠ্যপুস্তক পাবে না। কাগজে কলমে ৭৮% বলা হলেও দেশে প্রকৃত সাক্ষরতার হার ৫০% বলে এ সময় মন্তব্য করেন উপদেষ্টা। এছাড়া পার্বত্য এলাকায় শিক্ষকদের জন্য হোস্টেল নির্মাণের বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও জানান ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। বইয়ের ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে আমরা চেষ্টা করে যাচ্ছি অনবরত। প্রাইমারির ক্ষেত্রে তা আমি বলতে পারি, এটা আমি আশা করি জানুয়ারির মধ্যে সম্পূর্ণ আমরা করতে পারবো। আমরা কিন্তু স্কুলগুলোকে অন্য ডিরেকশন দিয়েছি। চীনের সাথে বাংলাদেশের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে উল্লেখ করে জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন সময়ে এদেশে এসেছেন এবং সমাজ পরিবর্তনে অবদান রেখেছেন। সকালে গাজীপুরের শফিপুরে লং লিভ ফ্রেন্ডশিপের আয়োজনে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জামায়াত আমির আরও বলেন, বাংলাদেশ থেকেও জ্ঞানী ব্যক্তিরা তাদের জ্ঞানের পরিসর বাড়াতে চীন সফর করেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি ও ভাষা জ্ঞানে সমৃদ্ধ হয়েছেন। এ সময় দেশে চীনা ভাষা শিক্ষায় উচ্চতর একাডেমি গড়ে তোলার আহ্বান জানান জামায়াতের আমির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন। নির্মাণের ৩ বছরের মাথায় ফাটল দেখা দেয়ায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে রাজশাহীর গোদাগাড়ির মডেল মসজিদ। কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। এছাড়া ৩ বছরেও চালু হয়নি মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। পরিকল্পিতভাবে জায়গা নির্বাচন না করায় রয়েছে মুসল্লির অভাব। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যে ডেস্ক রিপোর্ট। গোদাগাড়ী উপজেলা চত্বরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয় ২০২১ সালের ১০ জুন। ৩.৫ বছরের মাথায় মসজিদের গেটেই ঝুঁকিপূর্ণ ব্যানার টাঙিয়েছে কর্তৃপক্ষ।
মসজিদ ভবনে দেখা দিয়েছে ফাটল, অল্প বৃষ্টিতেই পানি পড়ে ভেতরে, বিদ্যুতের পাইপেও ঢুকে যায় বৃষ্টির পানি, আর হালকা বাতাসেই ভেঙে পড়ছে মিনারের নকশাগুলো। সমস্যা রয়েছে সাউন্ড সিস্টেমেও। এমনই 22টি সমস্যা চিহ্নিত করে কর্তৃপক্ষকে জানিয়েছে মসজিদের ইমাম মুয়াজ্জেম ও খাদেম। আজান দিতে গিয়ে অনেক সময় আমি শক করেছে আমার, এবং মসজিদের মূল গেট যেটা, এই গেটেও ঢুকতে গেলে আতঙ্ক হয়ে যায়। এভাবে ফাটতে থাকে আস্তে আস্তে বৃদ্ধি পায়, তাহলে তো অসুবিধা নয় যে ঝুঁকি বাড়বে, আরও আতঙ্কিত হবো আমরা। এগুলো এমন একটি অবস্থায় আছে যে কোনো সময় যে কারো প্রাণহানি ঘটতে পারে। নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকলেও উদ্বোধনের পরে বিলের 10 কোটি টাকা তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান MS ব্রাদার্স কনস্ট্রাকশন। এখনো বাকি সীমানা প্রাচীর নির্মাণ সহ ভবনের বেশ কিছু কাজ। মসজিদের স্থান নির্ধারণেও পরিকল্পনার অভাব বলে জানান মুসল্লিরা। গণপূর্ত অধিদপ্তর আর সরকারের যারা দায়িত্বে আছে এনাদের গাফিলতির কারণে আজকে এই অবস্থা। মাইকের সাউন্ড একটাও ভালো না, কোনো মুসল্লি ইমামের কথা শুনতে পারে না। লক্ষ লক্ষ টাকা দেখা যাচ্ছে যে মসজিদের নামে এসেছে, কিন্তু তারা প্রকৃতভাবে এগুলোকে কাজে না লাগিয়ে তারা নিজেদের পকেট ভারী করেছে। এ নিয়ে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠান MS ব্রাদার্স কনস্ট্রাকশন অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল দেয়া হলেও রিসিভ করেনি। সমস্যা সমাধান করে কাজ শেষ করতে ঠিকাদারকে একাধিকবার চিঠি দেওয়ার কথা জানায় গণপূর্ত বিভাগ, আর অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এটি যারা নির্মাণ করেছে PWD, ইতিমধ্যে PWD এটি মেরামতের জন্য কাজ শুরু করেছে। সামান্য যেটা, এটা আসলে স্ট্রাকচারাল কোনো সমস্যা না, তো এটা আমরা ঠিকাদারের মাধ্যমে এটা ঠিক করার ব্যবস্থা করে দিচ্ছি। মহানগরীতে 2টি সহ রাজশাহীতে 11টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে 8টির কাজ শেষ হলেও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম চালু হয়নি একটিতেও। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শুল্কমুক্ত সুবিধায় সাবেক সংসদের সদস্যদের আনা 24টি বিলাসবহুল গাড়ি প্রথম ধাপে অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। কর্তৃপক্ষ জানায়, দ্বাদশ জাতীয় সংসদের 51 জন সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির জন্য LC খুলেছিলেন। এর মধ্যে 6 জন আমদানি করা গাড়ি ছাড় করে নেন। তবে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সংসদ ভেঙে দেয়ায় সাবেক এমপিরা আর এসব গাড়ি ছাড় করাতে পারেননি। অনলাইনে নিলামে তোলা এসব গাড়ি থেকে 175 কোটি টাকা রাজস্ব আদায়ের আশা করছে চট্টগ্রাম কাস্টমস হাউস। গাড়ির এই নিলাম কার্যক্রম শেষ হবে 16 ফেব্রুয়ারি। মৌলভীবাজারের লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চল থেকে চুরি হচ্ছে গাছ। তবে কত গাছ চুরি হয়েছে সে তথ্য বন বিভাগের কাছে নেই। অভিযোগ রয়েছে বন বিভাগের কিছু কর্মকর্তা কর্মচারীদের ম্যানেজ করে বন উজাড় করছে সংঘবদ্ধ চক্র। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবে বনের ভেতর পড়ে আছে কাটা গাছের গুড়ি, আর এই গুড়িগুলোই জানান দিচ্ছে বন চুরির ঘটনা। কোমলগঞ্জ ও শ্রীমঙ্গলে বেশ কয়েকটি সংঘবদ্ধ গাছ চোরের দল রয়েছে। বন বিভাগকে ম্যানেজ করে দেদারসে কেটে নিচ্ছে গাছ। এখন গাছ নাই বলতে নাই, এখানে যে রাস্তার আশেপাশে কিছু গাছ আছে, আপনি ভিতর সাইডে ঢুকেন কিন্তু বড় কোনো গাছ নেই। তাছাড়া গাছ চুরি বন্ধ হোক, আমরা সাধারণ মানুষই এটা চাই। গাছগুলা কাটা হয়েছিল, বন কর্মকর্তারা ওনারা গেছিল রাত ধরার জন্য, কিন্তু পারে না, গাছ ফালিয়ে দূর দিতে হবে। কদিন আগে গাছ চুরি হয়েছে 3টা। এটা তো আমরা জঙ্গলে ঢুকলে বা রেগুলার আসলে তাহলে আমরা বলা সম্ভব। স্থানীয় লোকের সাথে তাল মিলিয়ে সরকারের নতুন কর্মকর্তারা জড়িত, তাহলে কিভাবে সম্ভব? বন বিভাগ বলছে কত গাছ চুরি হয়েছে তার তথ্য তাদের কাছে নেই, তবে সম্প্রতি কিছু গাছ চুরি হয়েছে। গাছগুলি ওখানে যে ট্রলিতে পরিবহন করেছিল, রেলে নতুন ট্রলি বানায় পরিবহন করেছিল, ট্রলিটা জব্দ করা হয়েছে। সারাশি অভিযানের মাধ্যমে এই শমশেরনগর এবং মুন্সিগঞ্জ বাজারের মাঝখানে ওই এলাকায় গাছগুলো আমরা পাই। দর্শনার্থীরা বলছেন গাছ চুরির কারণে সৌন্দর্য হারাচ্ছে লাউয়াছড়া বন, কমে যাচ্ছে বন্যপ্রাণীর সংখ্যা। গাছ আমাদের প্রকৃত বন্ধু, কারণ গাছের মাধ্যমে কিন্তু আমরা যে আমাদের শ্বাসটা নেওয়ার সুযোগ পাচ্ছি, এবং গাছ আমাদের কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমাদের কিন্তু পরিবেশের ভারসাম্যটা রক্ষা করছে। বনায়নের মাধ্যমে প্রকৃতিটাকে আরো সুন্দরভাবে সাজাতে পারি, তাহলে আমাদেরকে প্রকৃতি অক্সিজেন দিবে। দেশের পূর্বাঞ্চলের চিরহরিত এই বনটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন তারা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দীর্ঘ 14 বছরের আইনি লড়াই,
অবশেষে অধিকার ফিরে পেলেন জামালপুরের বিসিআইসি কর্মকর্তা আব্দুল কাদের। 14 দিনের মধ্যে চাকরির পাওনা অর্থ বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। আব্দুল কাদের চান না এমন আইনি বেড়াজালে আর কেউ পড়ুক। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। জামালপুরের ষাটোর্ধ্ব আব্দুল কাদের গেল কয়েক বছর ধরে প্রতি সপ্তাহে এভাবেই বসে থাকেন হাইকোর্টে। অর্থকষ্ট, পরিবারের চাওয়া পাওয়া পূরণ করতে না পারা, এই হতাশায় ঘিরে থাকে তাকে। 15 বছর বিসিআইসিতে চাকরি করার পর 2002 সালে পে অফে চাকরি হারান আব্দুল কাদের। হঠাৎ এমন সিদ্ধান্তে পরিবার নিয়ে আর্থিক অনটনে পড়েন তিনি। ফিরে যান গ্রামের নিজ বাড়িতে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বিসিআইসি থেকে একটা রুগ্ন প্রতিষ্ঠানে পোস্টিং দেওয়া হয়, উজালা ম্যাচ ফ্যাক্টরি। ওখান থেকে পে অফের মাধ্যমে আমি চাকরিচ্যুত হই। 2013 সালে জানতে পারেন চাকরি হারানো এমন অনেকেই মামলা করে ফিরে পেয়েছেন তাদের চাকরি। 2013 সালে পাওনা ছুটি বিক্রি করে রিট করেন তিনি। তার পক্ষে রায় হয়, চাকরিতেও জয়েন করেন। 18 মাস পর অবসরে গেলে বিসিআইসি আপিল করে আটকে দেয় অবসরের অর্থ। রিটায়ারমেন্টের পরে যখন উনি ওনার টাকা চাইতে গেলেন, তখন বলছে টাকা দেব না, আপনার বিরুদ্ধে আপিল করা হয়েছে। তো উনি তো আকাশ থেকে পড়লেন। উনি এরপরে অ্যাপিলের ডিভিশনে খোঁজখবর নিয়ে অ্যাপিলের দেখলেন, কিন্তু বিসিআইসি অ্যাপিল করেই শুধু বসে রয়েছেন, আর কিছু নড়চড় করেননি, ফেলে রেখেছেন। সামর্থ্য না থাকায় নিজেই লড়েন মামলাটি। প্রধান বিচারপতির নজরে এলে নিষ্পত্তি হয় মামলা। 23 বছরে আমার আর্থিকভাবে পরিবার পরিজন নিয়ে, ছেলে মেয়ে নিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, এবং আমি আশা করি আমার মতো এরকম যাতে আইনি হয়রানির শিকার কেউ না হয় ভবিষ্যতে। 14 দিনের ভিতর ওনাকে ওনার পাওনাদি বুঝিয়ে দিতে বলেছেন। আমি কষ্টের কথা বলেছি, যেহেতু এই জেনে শুনে হারা মামলা কেন করছেন। আজকে থেকে 14 দিনের ভিতর, যেহেতু তাদের লয়ার ছিল, তাই সে কমিউনিকেট করবে অর্ডারটা। আপিল বিভাগের এ আদেশ বাস্তবায়ন না হলে বিসিআইসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে জানান আব্দুল কাদেরের আইনজীবী। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দেরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের হাতে আটক মা ও ছেলেকে ফেরত এসেছেন। বিজিবির কোম্পানি কমান্ডার জানান, শনিবার সকালে চান্দেরহাট সীমান্ত নিরোলা এবং তার ছেলে আকাশ রায় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হয়। বিষয়টি জানার পর আটক মা ও ছেলেকে ফেরত চায় বিজিবি। পরে বিকেলে চান্দেরহাট বিজিবি এবং ভারতের চক শিবানন্দ ক্যাম্প বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। দীর্ঘ আলোচনার পর তারা আটক মা ও ছেলেকে বিজিবির কাছে হস্তান্তর করে। এদিকে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ। সকাল 10:30টায় সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় ভারতের হিলি বিএসএফ কর্মকর্তা রোহিত শর্মা বিজিবির হিলি কর্মকর্তা শাহাদাত হোসেনের হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এর আগে সকালে ভারতীয় অভিবাসন পুলিশ ও কাস্টমসের পক্ষ থেকে বিজিবি ইমিগ্রেশন ও কাস্টমসকে মিষ্টি উপহার দেওয়া হয়। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এবং গাজীপুরে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের এক দফা দাবিতে দুপুর থেকে শিক্ষার্থীরা শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এতে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাতায়াতকারীরা। শিক্ষার্থীরা জানান, ৮ বছর হয়ে গেলেও এখনও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় অন্য শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তাদের পাঠ নিতে হচ্ছে। এদিকে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামেই দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন গাজীপুরে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহর প্রথম নামাজে জানাজা হয়েছে। এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয়। জানাজায় KM শফিউল্লাহর একমাত্র ছেলে কাজী ওয়াকার আহমেদ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা কর্মী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। KM শফিউল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস।
দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। কোথাও কোথাও ঘন কুয়াশায় ক্ষতি হচ্ছে ফসলের। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু ও বৃদ্ধরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ। 4টে থেকে ঠান্ডা, সকাল পর্যন্ত একই। আজকে ভোরের থেকে ঠান্ডা বেশি। গাইবান্ধায় বিকেল থেকে রাত পর্যন্ত বৃষ্টির মতো পড়ে কুয়াশা। পর্যাপ্ত গরম কাপড় না থাকায় দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। কুড়িগ্রামে মাঘের শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। 5 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশায় ঢাকা থাকছে চায়ের শহর মৌলভীবাজার। দিনভর ঠান্ডা বাতাসে ভোগান্তিতে রয়েছেন জেলার মানুষ। গুমোট আবহাওয়ায় ক্ষতি হচ্ছে ফসলের। শীতে বিপর্যস্ত উত্তরের জেলা পঞ্চগড়। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায় সর্বনিম্ন 9.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এত পরিমাণ ঠান্ডা যে আমাদের যে কাজগুলো করতে অনেক কষ্ট হয়। এত কুয়াশা মানে কয়েক বছর এরকম কুয়াশা হয়নি। রংপুরে শুরু হয়েছে আবারও শৈত্যপ্রবাহ। গত 2 দিন ধরে রংপুর অঞ্চলে সূর্যের মুখ দেখা যায়নি। আবহাওয়া অফিসের তথ্যমতে হতে পারে গুড়ি গুড়ি বৃষ্টি। ঘন কুয়াশার কারণে আবারও শীত জেঁকে বসেছে শরীয়তপুরে। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু ও বৃদ্ধরা। যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জে কুয়াশার পাশাপাশি শীতের মাত্রা বৃদ্ধির ফলে মানুষের মাঝে দুর্ভোগ বেড়েছে। শীতের তীব্রতায় মানুষ অনেক কাবু। অবস্থা ভালো না। ঠাকুরগাঁয়ে ঘন কুয়াশায় শুকিয়ে যাচ্ছে বড় ধানের বীজতলার চারা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশের কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা, এই শিরোনামে আলোচনা সভা সম্প্রতি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের স্বপ্নদ্রষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কোম্পানির এমডি ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী। উদ্যোক্তা পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন এবং শাহজাদা মাহমুদ চৌধুরী। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিইসি। জানুয়ারির মধ্যেই বিনামূল্যের বই পাবে শিক্ষার্থীরা, চট্টগ্রামে গণশিক্ষা উপদেষ্টা। নির্মাণের 3 বছরের মাথায় মডেল মসজিদে ফাটল, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।